নাহিদ ইসলাম এড়িয়ে বললেন, জুলাই আন্দোলন ও গণ-অভ্যুত্থানের সব ঘটনা এখনো বলার সময় আসেনি। গত বছরের জুলাই-আগস্টের কোটা সংস্কার বা কোটা বিরোধী আন্দোলনে অন্যতম চরিত্র ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ নাহিদ ইসলাম। পহেলা জুলাই প্রথম আলোয় প্রকাশিত এক সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেছেন, আন্দোলন ও গণ-অভ্যুত্থানের সব ঘটনা এখনো বলার সময় আসেনি। জুলাইয়ের আন্দোলন কিভাবে সংগঠিত হয়েছে, তার পেছনের প্রেক্ষাপট কি, এর ভেতরের অনেক কিছুই সামনে আসেনি। আমরা এখন নানা রাজনৈতিক প্রক্রিয়ার ভেতরে থাকায় সেই সুযোগটা হচ্ছে না। যে কোনো বড় ঘটনা ঘটার পর তার ইতিহাস পুনরুদ্ধারের জন্য সময় লাগে। সাক্ষাৎকারে নাহিদ ইসলামের বক্তব্যে প্রাসঙ্গিক অংশ শুনুন। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা কি সেটা আগে সংজ্ঞায়িত করতে হবে। জুলাই অভ্যুত্থান এক একজনের কাছে এক এক রকম। আমাদের কাছে আকাঙ্ক্ষাটা ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে, কিন্তু ব্যবস্থার পতন বা বিলোপ ঘটেনি। সেই ব্যবস্থা এখনো রয়ে গেছে। সেই ব্যবস্থার রাজনৈতিক নেতৃত্ব সরে গেছে। আরেকটা রাজনৈতিক নেতৃত্ব সেই ব্যবস্থার নিয়ন্ত্রণ নিতে চাইছে। কিন্তু আমাদের লড়াইটা সেই ব্যবস্থার সঙ্গে। পুরনো ব্যবস্থাকে ভাঙতে বা পরিবর্তন করতে হবে, সেই জায়গায় আসলে অর্জন হয়নি এখনো। বৈপ্লবিক দায়িত্বটা পালন হয়েছে, কিন্তু গঠনটা আমরা এখনো করতে পারিনি। অনেকে জুলাই অভ্যুত্থানকে কেবল সরকার পতনের একটা ঘটনা হিসেবে দেখেন। তাদের কাছে তো আওয়ামী লীগের পতনটাই অর্জন, বা এখানেই জুলাই শেষ। আমাদের কাছে জুলাই এখান থেকে শুরু। আসলে সেই জায়গায় আমাদের অবশ্যই অপ্রাপ্তি আছে, কিন্তু এই সংগ্রাম বা আকাঙ্ক্ষার জন্য যাত্রাটা চলমান। অভ্যুত্থানের সময় প্রস্তুতির ঘাটতি ছিল। আমাদের নেতৃত্বের অনেক ধরনের দুর্বলতা ও সীমাবদ্ধতা ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো সংগঠিত প্ল্যাটফর্ম ছিল না। 5ই আগস্টের পর যখন এটাকে সংগঠিত করতে চাওয়া হয়েছে, তখন নানা দিক থেকে বাধা এসেছে। ফলে সঠিকভাবে সংগঠিত করা যায়নি। শিক্ষার্থীদের সঠিক কর্মসূচি দিয়ে মাঠে রাখা যায়নি। একই সঙ্গে সরকার ও রাজপথে আমাদের কাজ করতে হয়েছে। সরকারের জায়গা থেকে ক্ষমতার উপর যে ধরনের নিয়ন্ত্রণ প্রয়োজন ছিল, সেটা তারা করতে পারেনি। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে শিক্ষার্থী, সেনাবাহিনী, রাজনৈতিক দল ও সরকার বা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের মধ্যে যে ঐক্য বা অঘোষিত অলিখিত চুক্তিটা হয়েছিল, সেই চুক্তিটা ভঙ্গ হয়েছে, সেখানে অনৈক্য হয়েছে। জুলাইয়ের পরে প্রত্যেকে যার যার এজেন্ডায় চলে গেছে। সবাই রাষ্ট্র পুনর্গঠনের এজেন্ডায় এক জায়গায় আসতে পারেনি। শেখ হাসিনার পতন পর্যন্ত সবাই এক জায়গায় থাকলেও পরে আর সবাই এক জায়গায় থাকেনি। এর ফলে অনেক কিছু করার যে সুযোগ আমাদের ছিল, সেটা করা যায়নি। আরেকটা কারণ হলো সেই আমলাতন্ত্র, সেই সেনাবাহিনী, সেই গণমাধ্যম প্রতিষ্ঠান, সেই অর্থনৈতিক অবস্থা আর অলিগার্করা রয়ে গেছে। আমি জানি না এখানে সেনাবাহিনীর ভূমিকা কি রকম। তারা মাঠে থেকে চেষ্টা করছে, তারপরে কেন পুলিশকে আরো সক্রিয় করা গেল না? পুলিশকে আরো অনেক বেশি সক্রিয় করা সম্ভব হতো যদি শিক্ষার্থীদের আরো বেশি মাঠে রাখা যেত, ব্যবহার করা যেত। 5ই আগস্টের পরে শিক্ষার্থীরা এই থানাগুলোকে সক্রিয় করেছিল। নতুন পুলিশ নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন কাজ করা সম্ভব হয়নি। তবু আইন শৃঙ্খলার অনেকখানি উন্নতি হয়েছে। কিন্তু এই আইন শৃঙ্খলা বা এই পুলিশি ব্যবস্থা দিয়ে আমরা নির্বাচনের মতো পরিস্থিতি সামাল দিতে পারবো কি না, সেটা নিয়ে সংশয় আছে। মব বলে যেভাবে হেয় করা হচ্ছে, তার সঙ্গে আমরা একমত নই। যাদের মব বলা হচ্ছে, এরা বিক্ষুব্ধ জনগণ। সঠিক কর্মসূচি ও নেতৃত্ব না থাকার কারণে এদের নানাজন নানাভাবে ব্যবহার করছে, ডাইভার্ট করেছে। নিজেদের ব্যক্তিগত এজেন্ডা বা গোষ্ঠী এজেন্ডায় তাদের ব্যবহার করা হয়েছে। এটা আমাদেরও সীমাবদ্ধতা। জনগণকে একটা দিকে ধাবিত করার মতো কর্মসূচি সরকারের দিক থেকেও অনুপস্থিত ছিল। মানুষ কর্মসূচি চেয়েছে, দেশ গঠনের জন্য কাজ করতে চেয়েছে, কিন্তু সেটা সম্ভব হয়নি। দেখা গেছে পুরনো তর্ক, নানা ধরনের গোষ্ঠীগত স্বার্থের রাজনীতির ভিত্তিতে অভ্যুত্থানকারী বিভিন্ন অংশ নিজেদের মতাদর্শগতভাবে ভাগ করেছে। তাদের এখন মব হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমার কাছে মনে হয় যেটাকে মব বলা হচ্ছে, এটা শুধু পুলিশি বা আইন শৃঙ্খলার বিষয় নয়। এটা আরো বহু বছর বাংলাদেশে থাকবে, কারণ এরা অভ্যুত্থানকারী ছাত্র জনতা।